না, এটা যৌক্তিক এবং যারা অনুধাবন করেন, যারা ইতিহাসের সঙ্গে যুক্ত আছেন, আমি মনে করি যে আমি না, মানে প্রত্যেকেই মনে করে ইতিহাস এমন একটি বিষয় যে সত্যনিষ্ঠ এবং নিরপেক্ষভাবে সেটা লেখা উচিত এবং মানুষের কাছে, পাঠকদের কাছে উপস্থাপন করা উচিত। সেটা হয় না বলে একপেশে হয়ে যাচ্ছে, যে যেটা বিশ্বাস করে ওইটা সামনে নিয়ে আসে। আরেকটা জিনিস এখানে আপনাকে বলি, এই যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম ব্রিটিশ আমল থেকেই তো শুরু। জি, দেখেন 1917 সালে কাবুলে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য প্রবাসী সরকার গঠিত হয়েছিল এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন মাওলানা বারাকাতুল্লাহ। উনি দেওবন্দের আলেম। আচ্ছা, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে প্রধানমন্ত্রী প্রবাসী সরকার হয়েছিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে। তাজউদ্দিন আহমেদও তো আলেম নিয়মিত নামাজ পড়তেন, তিনি কোরআন পড়তেন। নামাজ ছাড়াও উনি কোরআনের হাফেজ ছিলেন, রাইট? তাহলে তো দুইটা স্বাধীনতা সংগ্রাম দেখি আলেমদের নেতৃত্বেই। কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবী ইতিহাসবিদরা এগুলো ইগনোর করে। এই ইতিহাস তো এড়িয়ে যাচ্ছে। এখন যে বর্তমানে আর্থসামাজিক পরিপ্রেক্ষিত, কি মনে হচ্ছে যে আমরা কতদূর অগ্রসর হতে পারবো আমাদের সমাজ বিপ্লবের দিক থেকে, কিংবা ধরেন যে রাজনৈতিক দিক থেকে আমরা একটা সুস্থ সমাজ চাই? ধরেন তত্ত্বাবধায়ক সরকারের সময়, ডক্টর ইউনূসের সময় এক ধরনের মব কালচার তৈরি হয়েছিল। মানুষ আশা করেছিল নির্বাচনের পর একটা সরকার ক্ষমতা আসলে তার থেকে মানুষ মুক্তি পাবে, কিন্তু সেই মবটা কিন্তু এখনও টুকটাক নানা জায়গায় আছে। আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারছি না কেন? কোথায় আমাদের সমস্যা? হ্যাঁ, আমি তো ইতিহাস লিখি, এই জন্য ইতিহাসের দিকে ফিরে যাব। মব বলতে যা বোঝায় যে হঠাৎ করে একটা হই হই করে একটা ঘটনা, তো পকেট মার বলে কত মানুষকে মেরে ফেলছে, এটা তো একটা মব ছিল অবশ্যই। তো এটা তো এখনকার এই আমলে না, ইউনূস আমলে না, তার আগের থেকে আমাদের দেশের মানুষের এটা একটা খুব খারাপ মানসিকতা। কেউ একটা বললো ধর, শুরু হয়ে গেল দৌড়াদৌড়ি করে তাকে মেরে ফেলতেছে, এই করতে। তো এটা আরও একটা ব্যাপার, এই যে ধরেন আমাকে মারছে 32-5 জন 25 জন লোক মিলে মারছে, আর এবার শত লোক দাঁড়িয়ে দেখছে, কেউ কিন্তু কোনো প্রতিরোধ করছে না, একটা প্রতিবাদ করছে না যে এই লোকটাকে কেন মারছেন, এর অপরাধটা কি, এবং আইন শৃঙ্খলা বাহিনী আসলে তাদের কাছে তুলে দেয়। এই যে দর্শক, এই নির্বিকার দর্শকেরা আসলে কারা? এদের মধ্যে কি কোনো চৈতন্যবোধ থাকবে না? আপনার কি মনে হয়? এমনি আপনার কি একটা প্রশ্ন? হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় যে এটা অথর্ব, পঙ্গু, মানসিকভাবে অবিকশিত এবং এরা ভীত সন্ত্রস্ত। এমনিতে আলোচনার জন্য বলতেছি, আপনি এরকম কোনো কিছু দেখে কোনোদিন মোকাবিলা করেছেন? হ্যাঁ, টুকটাক করেছেন। মোকাবিলা করা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ তো বটেই। তখন আপনাকেই বলবে যে তুই এর দোষর। সেই জন্য অনেকে করে না, এটা হলো বাস্তবতা। আপনি এই যে ইতিহাসের মধ্যেই আছেন, নিজেকে নিয়োজিত রেখেছেন, কখনো কি গল্প, উপন্যাস এগুলো লিখবার ইচ্ছা জেগেছে? না, গল্প এইদিকে আমার যাওয়ার ইচ্ছাও নাই, তবে এক সময় তো লিখতাম গল্প, অনেক ছাপা হয়েছে, কবিতা। আমাদের দেশের সবাই তো প্রথম কবিতাই লেখে। জি, শিশুকাল থেকে, কৈশোর থেকে কবিতাই লেখে, ছড়া লিখে। সেটা আমি এক সময় লিখেছি, কিন্তু আমি যত বড় হয়েছি দেখেছি যে ইতিহাস পড়তে আমার ভালো লাগে, আমি মজা পাই ইতিহাসের বই থাকলে। আবার অনেক গল্প, উপন্যাস যদি ইতিহাসের ছায়া থাকে, সেগুলো আবার আমি পড়ি। ইতিহাস থাকলেই হলো, এবং আমার লেখালেখি সবই ইতিহাস ভিত্তিক। ইদানিং গত কয়েক বছর একটা এক ধরনের স্রোত তৈরি হয়েছে যে ইতিহাস কেন্দ্রিক চরিত্র নিয়ে বা ইতিহাসের ঘটনা নিয়ে বাংলাদেশের সাহিত্যে প্রচুর পরিমাণে উপন্যাস লেখা হচ্ছে। তিতুমিরকে নিয়ে লেখা হচ্ছে, আপনার মুক্তিযুদ্ধের নানা বিষয় নিয়ে উপন্যাস লেখা হচ্ছে। এটা একটা পজিটিভ দিক নিশ্চয়ই। হযরত ওমরকে নিয়ে উপন্যাস লেখা হয়েছে, এটা বিশাল। আমাদের এক ছেলে রফিক হারিরি একটা বিশাল উপন্যাস লিখেছে হযরত ওমরের সময়টা নিয়ে। আমাদের একজন, আপনি চিনবেন, আবুল কাশেম বলে একজন, তিনি আমলা ছিলেন, তিনি একটা উপন্যাস লিখেছেন মৌর্য, 3500 বছর আগের মৌর্য সাম্রাজ্য নিয়ে একটা উপন্যাস লিখেছেন। এরকম কিন্তু কাজ হচ্ছে, খুব ইন্টারেস্টিং কাজ হচ্ছে। আমিও দেখেছি আবুল কাশেম, যার কথা বললেন, আমার সিনিয়র। জি জি জি। তো উনিও অনেক ভালো ভালো কাজ করেছেন এসবের উপর। তো আর অন্যরা যারা করছে, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যদি মৌর্য করা যায়,
ওমর রাদিয়াল্লাহুকে নিয়েও করা যায়। হ্যাঁ, খুব উপন্যাস লেখা, বিশাল উপন্যাস। ট্র্যাজেডি নিয়েও করা যায়। কারণ সবচেয়ে আমাদের বড় মহাকাব্য লেখা যায়। হ্যাঁ, আমাদের তো মীর মোশাররফ লিখেছেনই বিশদ সিন্ধু। বিশেষ সেইটাই সম্ভবত আমাদের প্রথম ইতিহাসকে ধারণ করে প্রথম কোন উপন্যাস বাংলা সাহিত্যে মুসলমানদের হতে পারে। আমি তার ইতিহাসে আগে বলবো বঙ্কিমচন্দ্র লিখছে। বঙ্কিমচন্দ্র আনন্দ মহাটে আনন্দ ভাই এগুলো লিখেছে। হ্যাঁ, মুসলমানদের জন্য বোধহয় মীর সবাই মোশাররফ। প্রথম থেকে আমাদের ইতিহাস ভিত্তিক উপন্যাসগুলো শুরু হয়েছে। তো এইসব দেখে আপনার কখন মনে হয় না যে আমি এই ক্যারেক্টারটা নিয়ে একটু উপন্যাস লিখতে চাই? না, আমার মনে হয় একজন লেখকের সব দিকেই কাজ করা উচিত না। আপনি যেটা নিয়ে আছেন সেটা, যেমন মোহাম্মদ জাহাঙ্গীরকে আপনি চিনেন মতো। হ্যাঁ, প্রয়াত হয়েছেন। জাহাঙ্গীর ভাই একদিন এক বিশাল বস্তা নিয়ে আসলো আমার কাছে। মাওলানা ভাসানীর উপর ওনার একটা বিরাট কালেকশন। বললো, হান্নান, আমি একটা বুঝতে পারছি, আমার এটা লেখার হবে না, আর তুমি যখন এদিকে করতেছো তো এটা তোমার কাছে থাকুক। তো আমার এখানে মাওলানা ভাসানীর ভালো একটা কালেকশন আছে, এটা জাহাঙ্গীর ভাইয়ের দেওয়া, আমারও কিছু আছে। তো এই জন্য সবাই মোহাম্মদ জাহাঙ্গীর সাংবাদিক, মোহাম্মদ জাহাঙ্গীর ডক্টর ইউনূসের ভাই ভাই উনি ডক্টর এবং খুব ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। এবং আমার মনে হয় মিডিয়া নিয়ে তার মতো এত সুন্দর কেউ লিখতে পারেনি, এবং এখনো কেউ লিখছে না। গণমাধ্যম নিয়ে তার লেখাগুলো খুবই আকর্ষণীয় ছিল, এবং তার লেখার স্টাইলটা ছিল যে তিনি যেটা সমালোচনা করতেন সেটা আসলে কি হওয়া উচিত সেটা তিনি পথ বাতলাই দিতেন। এটা তার লেখার একটা স্টাইল। হান্নান ভাই, আমাদের দেশে ছাত্র রাজনীতি এবং শিক্ষা, যে সরকারি আসে সে কিন্তু শিক্ষা নীতিটা চেঞ্জ করে। আমরা কিন্তু একটা মৌলিক চেঞ্জ হতে পারে, কিন্তু মৌলিক বিষয়গুলো অপরিবর্তিত থেকে যদি আমরা এগিয়ে যেতে পারতাম, বারবার চেঞ্জ করার মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা, শিক্ষকেরা, অভিভাবকরা এক ধরনের বিপদের মধ্যেই পড়ে। এ থেকে উত্তরণের কোনো পথ আছে কি? না, আপনি যেটা এভাবে দেখছেন আমি এভাবে দেখছি না। মানে 5 বছর পর পর তো সিলেবাস পরিবর্তিত হইতেই হবে। হইতেই হবে। হ্যাঁ, কারণ শিক্ষার সমস্ত কিছু পরিবর্তন হতে হবে। মনে করেন যখন কম্পিউটার যুগ ছিল না, জি, সেই সময় যে সিলেবাস, কম্পিউটার যুগ আসাতে সেই সিলেবাস পরিবর্তন হবে না। নিশ্চয়ই। যেটা হচ্ছে না সেটা হলো যে একটা স্থায়ী শিক্ষা কমিশন, এরা সবসময় থাকবে। আচ্ছা, হয়তো পরিবর্তন হইতে পারে, কিন্তু সরকার এসে কি করে যে তার নিজের লোকদের দিয়ে তাদের মতো কিছু লেখাপড়া শেখানোর একটা রাজনৈতিক ব্যাপার মগজে একটা থাকে, মোটিভেটেড বিষয় তাদের মধ্যে থাকে, সেটা হলো ভুল। কিন্তু আজকে হঠাৎ করে এআই আসছে। জি, 5 বছর আগে তো এআই নিয়ে কোনো কথা ছিল না। এখন আপনার পাঠ্য বইয়ের মধ্যে এআই এর বিষয়টা আনতে হবে না? নিশ্চয়ই আনতে হবে। তাহলে এটা শিক্ষা কমিশন দরকার না? নিশ্চয়ই। শিক্ষানীতি পরিবর্তন হবে, এটা কিন্তু জরুরি না, কিন্তু মৌলিক কিছু বিষয় থাকবে। আমার দেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, আমাদের ধর্ম, আমাদের ইতিহাস, আমাদের কৃষি ব্যবস্থাপনা, এগুলো কিন্তু এগুলো যখন চেঞ্জ হয়ে যায়, একটা নতুন ফরম্যাট চলে আসে, তখন সেটা কতটা যৌক্তিক বলে মনে করেন? না, আপনি যেটা রাজনৈতিক বিষয় বলছেন, এটা একটা রাজনৈতিক বিষয়, এটা যৌক্তিক না। এটা রাজনৈতিক স্বার্থে তারা এটা করে, কিন্তু এটা যৌক্তিক না। এদের দেশের বা ছাত্রদের, কোমলমতি শিশুদের এবং একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাপনারও সম্ভবত এক ধরনের বিপর্যয়ের মুখে পড়ে। সেটা পরে যে মৌলিক বিষয়, মনে করেন আমি একটা অভিজ্ঞতা দিয়ে বলি। জি, আগে আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন একটা কবিতা ছিল, শব্দার ডাক্তার মাথা ভরা ডাক্তার। হোসনে আরার। জি, হোসনে আরা তো কেউ চিনেই না এখন, এত সুন্দর একজন কবি ছিলেন। তো একবার ডাক্তারদের একটা ডেলিগেশন আসলো শিক্ষা মন্ত্রণালয়ে। শিক্ষামন্ত্রীকে বললো যে এই পাঠ্যপুস্তক থেকে এই কবিতাটা বাদ দিয়ে দিতে হবে। কেন? আমরা তো কোথাও যাই না, কিছু হলে সবাই আমাদের শব্দার ডাক্তার বলে আমাদের উপহাস করে, কাটে। তো যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি দেখলেন যে এটা একটা ডাক্তারদের জন্য সমস্যা হয়ে গেছে। তো তারা ডাক্তারদের অ্যাসোসিয়েশন থেকে গিয়েছিল, এটা আমি নিজে সাক্ষী। আচ্ছা আচ্ছা। তখন এটা পরিবর্তন করে ফেলা হলো। মনে করেন একটা কবিতা ছিল, আমি আজ কানাই মাস্টার, পরমর বিড়াল ছানাটি। এই শিক্ষক সমিতি এসে আরেক বছর বললো এই কবিতা বাদ দিয়ে দিতে হবে, কারণ আমরা আমাদের ভালো খারাপ আছে, কিন্তু ছাত্ররা
পরে পাশের থেকে আমাদের বলে কানাই মাস্টার, কানাই মাস্টার। আচ্ছা, এটা আমাদের জন্য অপমানজনক, শিশুরা তো একটা ভুল করছে। তো তখন এই কবিতাটা বাদ দিয়ে দেওয়া হয়। তাইলে আমি কাজের নেওয়াজের ওস্তাদের কদর বাদ কেন? সেটা আপনাদের যে বুদ্ধিজীবী আবার আনলাম, জি, সেই বুদ্ধিজীবীরা মনে করলো বাদশাহ আওরঙ্গজেবকে তো হাইলাইট করা যাবে না। কেন? হ্যাঁ, তারা তো এটাই মনে করে, বাদশাহ আওরঙ্গজেব যদি হাইলাইট করে তাহলে তো মুসলমানদের একটা বিরাট ঐতিহ্য স্বীকৃতি পায়। আপনি পশ্চিমবাংলায় যান, সেখানে কমিউনিস্টরা একটা দলিল করেছে, আমার কাছে আছে, আপনাকে দেখাতে পারবো, যে সম্রাট আওরঙ্গজেবের উপর কিন্তু এত বছর ইতিহাসবিদরা অনেক দোষারোপ করে আসছে, কিন্তু সম্রাট আওরঙ্গজেবের সময়েই হিন্দুদের উপর কোনো অত্যাচার হয়নি। এইটা কমিউনিস্ট পার্টির একটা দলিল, ম্যানিফেস্টোতে যে আছে। ম্যানিফেস্টো না, এটা তারা এর একটা মূল্যায়ন করেছে আচ্ছা, আচ্ছা। অ্যাবাউট ভারতের মুসলিম শাসনের উপর। একটা চমকপ্রদ একটা বিষয়, যেটা আমাদের দেশের কমিউনিস্টরা এটা বলতে পারবে না। তারপর ধরুন বন্দে আলিমের একটা খুব চমৎকার কবিতা ছিল, এই যে গ্রাম নিয়ে, আমাদের গ্রাম খালি মাটির মতন ছড়ানো রতন, এইসব মানে খুব ওই নেই। আর বন্দে আলী মিয়া তো কোথাও নেই আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিতে, আমাদের পাঠ্যতে। হ্যাঁ, বন্দে আলী মিয়া নাই, এই জন্য আমাদের এখন অনেক বন্দে আলী মিয়া হয়ে গেছে, তাদের তো জায়গা দিতে হবে। তারা এইসব কমিটিতে থাকে এবং তখন তাদের লেখা পার্শ্ব করে। না, নিশ্চয়ই আমাদের বন্দে আলী মিয়া হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের ইতিহাস এবং ঐতিহ্য এবং পরম্পরাটা ধরে রাখতে হবে। তো আমাদের তো অনেক ক্লাস 1 থেকে 10, 10টা ক্লাসের মধ্যে আমরা যদি আমাদের এই ঐতিহ্য এবং পরম্পরাকে যুক্ত করে দেই, কাজী নজরুল ইসলাম, বন্দে আলী মিয়া, এই মীর মোশাররফ হোসেন, আমাদের সৈয়দ মুস্তাফা আলী, এই যে এরা যদি লেজেন্ড, এরা আমাদের ঐতিহ্য, আমাদের সাহিত্য সংস্কৃতির দিকপাল, এরা যদি না থাকে তাহলে আমরা উদ্ভাসিত হব কি করে? এটা পরম্পরায় তো আসতে হবে না, এরাই থাকুক, কিন্তু এদেরকে তো রাখতে হবে। হ্যাঁ, এইটা তো একটা আসলে বড় সমস্যাই। মানে এটা ভাবার মতো লোকজন আমাদের নীতি নির্ধারক কম হয়। এক বছর 1997 সালের একটা ঘটনা বলি, যে খুব আন্দোলন হচ্ছে, মিছিল বের করতেছে ওই আলিয়া মাদ্রাসার ছাত্ররা। তারা বলতেছে যে হাবিবুল্লাহ বাহারের ফাঁসি চাই, ফাঁসি চাই। তো তার একটা লেখা পাঠ্য ছিল, আমি নাম ভুলে যাচ্ছি, ওই যে পরশ পাথর বা এই ধরনের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। হ্যাঁ, তার সঙ্গে মিশলে মানুষ পরশ পাথরের স্পর্শযোগ্য হয়ে যায়। এবং এরা বলতে সম্ভবত হাবিবুল্লাহ বাহার সম্পর্কেও জানে না। হ্যাঁ, শোনেন, সেটা হাবিবুল্লাহ বাহার লিখেছে এরকম যে আমাদের নবী আমাদের মতোই মানুষ ছিলেন, এইভাবে লেখাটা শুরু। জি, হ্যাঁ, তিনি আল্লাহর নবী ছিলেন, এর সবই। এখন আমাদের মতো মানুষ কেন বলল? এই জন্য হাবিবুল্লাহ বাহারের ফাঁসি চাচ্ছে। আর তাদের কিন্তু এটা পাঠ্যও না, এটা স্কুলে পাঠ্য, আলিয়া মাদ্রাসা এটা পাঠ্য না, কিন্তু এটা তারা বাতিল করতে হবে, আর হাবিবুল্লাহ বাহারকে ফাঁসি দিতে হবে। তখনকার শিক্ষামন্ত্রী বলল, হাবিবুল্লাহ বাহার আমি কোথায় পাবো? উনি তো পাকিস্তান আমলেই মারা গেছে। জি, উনি পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। উনি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ লোক ছিলেন এবং তার বোন শামসুন্নাহার মাহমুদ বুলবুল সম্পাদনা করতেন। এবং কাজী নজরুল ইসলাম যে বিখ্যাত কবিতা গুবাক্তর উশারি, সেটা চট্টগ্রামে তাদের বাড়িতেই লেখা হয়েছিল। আসলে আমাদের এই ছেলেমেয়েরা তো জানে না, এর পঠন পাঠন খুব কম। আচ্ছা, মাদ্রাসার এই ছেলেমেয়েগুলো কি অনয়ে চলে? মানে এক ধরনের তারা কি আপনার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, পৃথিবীর অন্যান্য দেশের জিওগ্রাফি, ভূগোল, এইগুলো কি পড়ে? বিজ্ঞান, প্রযুক্তি, এগুলো কি পড়ে? এর সঙ্গে এদের কি কোনো সম্পর্ক আছে? মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্ররা পড়ে, আলিয়া মাদ্রাসার ছাত্ররা পড়ে কিনা আমি জানি না। কওমি মাদ্রাসার ছাত্ররা বিজ্ঞান পড়ে, কারণ তাদের বিজ্ঞান ভিত্তিক অনেক ফতোয়া দিতে হয়, মাসাইল বলতে হয়। একটা মুফতি ইব্রাহিম হাসান সাহেব আছেন, জি, নাম শুনছেন কেন? অনেক বড় মুফতি। উনি একদিন বললো যে ডেনমার্ক থেকে একটা ফতোয়া চাইলো আমাদের কাছে, যে ডেনমার্ক থেকে যে দুধটা আসে, ডেনমার্কের কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুধ আসে, আমাদের শিশুরা খায়। এটা বলছে এই দুধ খাওয়া জায়েজ কিনা, কারণ এটা শূকরের সঙ্গে ক্রস হয়, গরুর সঙ্গে শূকরের ক্রস হয়, এই দুধটা হালাল কিনা।
তো মুফতি ইব্রাহিম হাসান সাহেব একটা ফতোয়া দিলেন যে এটা জায়েজ, এটা হালাল। কেন? বললো মানুষের মতো মানে পশু পাখি আর মানুষের প্রজনন একরকম না। ওইটা যদিও শূকর দ্বারা হয়, কারণ পুরুষ গরু ওইখানে পাওয়া যাচ্ছে না, তখনই হয়। এবং ওই পশুদের মধ্যে মেয়ে পশু ডমিনেট করে প্রজননে, যেটা মানুষের সঙ্গে করে না। মানুষের কিন্তু পুরুষে প্রজননে ডমিনেট করে, কিন্তু পশুতে কিন্তু মা পশু ডমিনেট করে। এই ভিত্তিতে ওনারা বায়োলজি পড়েছেন। আমি বললাম যে এটা আপনি কীভাবে দিলেন? কারণ আমি তো বায়োলজি পড়ছি, বায়োলজি আমাকে পড়তে হয়েছে, তাহলে আমি ফতোয়া দেবো কীভাবে? না, এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে বা আমরা সমাজ ব্যবস্থায় যেটা দেখতে পাই এখন, ধরেন মৌলবীরা কিংবা ধরেন আলেম সমাজ কিংবা একটা গোষ্ঠী সঙ্গীত, নৃত্য কিংবা সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এগুলো হারাম বলছে, এবং এই ধরেন কয়েকদিন আগেই এ নিয়ে মিছিল হয়েছে, ভাঙচুর হচ্ছে, এইটা কতটা যুক্তিসঙ্গত? আমরা পুরোটা জানি না বলে এই জিনিসটা বলি। আমি আলেমদের এখানে তাদের অবস্থানটা আপনার মাধ্যমে জানাচ্ছি। জি। ইসলাম কিন্তু গানের বিরোধিতা করে না, এটা আপনি জানেন? না, আমি জানি না, কিন্তু সব জায়গায় গান হারাম, ওয়াজ মাহফিলে একই কথা বলে দিচ্ছে। ইসলামে হলো মিউজিক, যন্ত্র হারাম, নট গান। ভালো কথার গান ইসলামে হালাল। এখন ধরেন আমি বলে, আর যদি ভালো কথার গান না হয় সেটা তো আপনারা বিরোধিতা করেন নিশ্চয়ই, তাই না? সুতরাং তারা তো সঠিক আছে, এমনিতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা এক পেশে আমাদের, তাদের জিনিসটা আমরা জানতে পারি না। এদের সঙ্গে আমাদের কথা বলা দরকার, বসা দরকার। এবং এটা যে যারা মাদ্রাসা এবং যারা স্বাভাবিক জীবনযাপন করে, মাদ্রাসায় আপনি যাবেন, কমি মাদ্রাসা একটা জিনিস দেখবেন, এখন কিন্তু আগে ছিল গরিব মানুষের ছেলেটা কমি মাদ্রাসায় দিয়ে দিত, এখন কিন্তু তা না। বড় ইঞ্জিনিয়ারের ছেলে কমি মাদ্রাসায় পড়ে, বড় অধ্যাপকের ছেলে, আমলার ছেলে মাদ্রাসায় পড়ে। আপনারা কি এটা জানেন? না, এটা আমরা ওদের জানানো। দেখেন, আপনারা কিন্তু অনেক কিছু জানেন না, জানতে হবে, যান তাদের কাছে। অবশ্যই এটা আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে মাদ্রাসা যারা পড়ে তারা তো এই দেশেরই সন্তান, এবং আমরা যারা বাইরে বাংলা পড়ছি বা বিজ্ঞান প্রযুক্তি নিয়ে কাজ করছি, আমাদের মধ্যে একটা ইন্টারাকশন হওয়া দরকার। আমরা কিন্তু দূরত্ব বজায় রাখছি, তো ফলে কি হচ্ছে যে তারা আমাদেরকে বুঝতে পারছে না, অথবা আমরা দুই পক্ষই ভুল বুঝছি। আমাদের বুদ্ধিজীবীরা বলে মাদ্রাসায় যারা পড়তেছে তারা মানে সম্পদ ক্ষতিগ্রস্ত করতেছে, মানে জাতীয় উৎপাদনের ক্ষেত্রে তাদেরই নেই। আচ্ছা, আপনাকে আমি বলি যে দর্শন, ফিলোসফি বইটা কি কাজটা হয়েছে আপনি বলেন তো? সাইকোলজি, ফিলোসফি এর পড়ার মধ্য দিয়ে মানুষের এক ধরনের প্রজ্ঞা, জ্ঞান এবং পৃথিবীর সঙ্গে এক ধরনের সংযোগ হচ্ছে, কিন্তু সেটা ইন্টারাকশনটা হচ্ছে না, একরকম হচ্ছে, মানে একটা উল্টো প্রচলিত যে সমাজ ব্যবস্থা। সমস্যাটা দেখছেন অন্য জায়গায়। মনে করেন ওই যে মাওলানা ইব্রাহিম নামে একজন লোক, সেই ডক্টর ইউনূসের আমলে একটা ফতোয়া দিল, বলো যে ইউনূস হলে নবীরা যেভাবে আসছে সেইভাবে আসে। তো ও তো আলিয়া মাদ্রাসার একটা অশিক্ষিত একটা আলেম, তাকে দিয়ে তো দেখেন কওমি আলিমরা কিন্তু এইসব ফতোয়া দেয়নি, তারা দেবে না। এমনি মাওলানা মালিক সাহেব, বাইতুল মোকাররমের খতিব, উনি কি কোনো এই দিচ্ছেন? ওনারই দেওয়ার কথা, কিন্তু উনি কিন্তু এইসব দেয় নাই। বরং ওনাকে একটা চাপ দেওয়া হয়েছিল যে হানা ভোট, এই যে গণভোট হলো, আপনি সবাই বলেন হানা ভোট, হাতে ভোট দিতে। মালিক সাহেব কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছে, তিনি কিন্তু বলেন নাই হাতে ভোট দিতে। আমি কেমনে বলবো? আমি তো জানি না এটার মধ্যে কী আছে, আমি জনগণকে কেন বলবো আমার কথা? বলেন, ওনার কিন্তু একটা মানে অডিও ফতোয়া আছে এই বিষয়ে। সুতরাং আপনারা খালি ওই ধরনের না, আপনারা আমরা না, আমার এই যে এই কথার মধ্যেই কিন্তু আমাদের দূরত্ব হয়, যে আমরা, আপনি এবং আমি, ওরা এবং আমরা সবাই মিলে আমাদের এই সমাজটাকে আরও সুসংগঠিত, একই সঙ্গে মানবিক এবং কোনো হিংসা, দেশ, যে তুমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ, এই মাঝখানে এগুলো ভুলে গিয়ে একটা নতুন করে আমাদের যে হারমোনিটা, মানবিক হারমোনি, সেইটা আমরা কিভাবে তৈরি করতে পারি? এটা খুবই দরকার। এবং
ধর্ম মন্ত্রণালয় এটা উদ্যোগ নিতে পারে যে আমাদের দেশের বুদ্ধিজীবীদের ডাকতে পারে, রাজনৈতিক আলেমদের বাইরে যে সমস্ত আলেম আছে তাদের ডাকতে পারে। জি। রাজনৈতিক আলেম কোনো আলেম না। আমার একটা মানে আছে যে যেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনীতি করেন তারা যেন অধ্যাপক না লাগায়, আর যে সমস্ত আলেমরা রাজনীতি করেন তারা যেন মালানা না লাগায়। আপনি বুঝতে জি পারছেন? জি জি। আর মালানা অধ্যাপক তারাই লিখবে যারা শুধু শিক্ষার জন্যই আছে, মালানা তারাই লিখবে যারা ওই কাজের জন্য এলেম শেখার জন্যই আছে তারাই। এবং ওই ধরনের আলেমদের আপনি ডাকেন, ওই ধরনের শিক্ষকদের ডাকেন, দেখবেন ইন্টারাকশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বেরিয়ে আসবে এবং এর মধ্য দিয়ে আমার একটা পূর্ণ শান্তিপূর্ণ সমাজ তৈরি হবে। আমার তো মনে হয় এটা হতে পারে এবং সেই সুযোগ এখনো আছে। ডক্টর মোহাম্মদ হান্নান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং খুব আশাবাদ ব্যক্ত করলেন যে আমরা যদি এভাবে ইন্টারাকশনের মধ্যে যাই তাহলে আমরা একটা শান্তিপূর্ণ সমাজ তৈরি করতে পারবো, আমাদের মধ্যে ভুল এবং দূরত্ব থাকবে না। শুধু দর্শক, আশা করি এইভাবেই আমরা একটি সুন্দর, মানবিক এবং সকলের বসবাসযোগ্য সমাজ গড়ে তুলতে পারবো। আপনাদের কল্যাণ কামনা করছি, ভালো থাকুন।